হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইন্স্যুরেন্স কর্পোরেশন নিয়ে আমরা পড়াশোনা করেছি। একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আর হচ্ছে যে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা বা এখনকার ক্লাসে আমরা আরও বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি সম্বন্ধে জানবো এবং ইন্স্যুরেন্স রিফর্ম সম্বন্ধে জানবো। ঠিক আছে, আর সঙ্গে যে কিছু আরও কী করলে ইন্স্যুরেন্স কর্পোরেশন বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আরও বেশি ভালো পারফর্ম করবে সেই সব নিয়ে পড়াশোনা করব। তো টপিকটা শুরু করার আগে আমি জানিয়ে রাখি যে আমি আগের ক্লাসে একটা ত্রুটি করে ফেলেছি। সেটা হচ্ছে বলেছিলাম যে জিআইসি বা জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের যে 4টা সাবসিডিয়ারি আছে সেটাকে আলাদা করা তো হয়েছিল ঠিকই, কিন্তু বলেছিলাম যে জিআইসিকে ন্যাশনালাইজ করা হয়। জিআইসি এমনিতেও ন্যাশনালাইজড হয়ে আছে, কিন্তু বাকি 4টা কর্পোরেশন ওগুলোকেও মানে কি ন্যাশনালাইজড করা হয়। আমি এই কথাটা মেনশন করতে ভুলে গেছি। তো সেগুলো ন্যাশনালাইজ করা হয় এবং কিন্তু জিআইসি থেকে বিচ্ছিন্ন করা হয়। ঠিক আছে, হ্যাঁ, ব্যাস এইটুকুই ছিল ত্রুটি। আজকের ক্লাসে চলো, মানে এখনকার ক্লাসে চলো আমরা নতুন কিছু ইনফরমেশন নেই। একটা হচ্ছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড বা AICIL। আমরা ক্রপ ইন্স্যুরেন্স পড়েছি এগ্রিকালচার চ্যাপ্টারে। তো এটা তুমি ধরে নাও এটাই হচ্ছে সেটা, যে এই কোম্পানিটাই হচ্ছে কি তোমার ক্রপ ইন্স্যুরেন্স করায়। কী করে বলছি, 3-4টা ইনফরমেশন পড়ি চলো। এটা একটা হচ্ছে কি পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি, মানে গভর্নমেন্ট সেক্টর হচ্ছে কি যে ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা কিনা এগ্রিকালচারাল সেক্টরে হচ্ছে ফার্মারদেরকে এবং তাদের মানে ফার্মারদেরকে অ্যাসিওর করে ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়ে। যদি ক্রপ ফেলিয়ার হয়ে যায় তাহলে কি ইন্স্যুরেন্স কোম্পানি পয়সা দিয়ে দেবে সেটা। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম 1999 মানে 1999 সালের যে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম যে লাগু হয়েছিল সেটা কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানির থ্রুতেই কিন্তু হয়েছিল, মানে এর দ্বারাই কিন্তু হয়েছিল। থার্ডলি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা PMFBY এটাও কিন্তু এক্সিকিউট করেছিল এই AICIL। ঠিক আছে, আর এই AICIL এর মেজর যে শেয়ারটা আছে সেটা দুটো কোম্পানির কাছে, মানে দুটো ইনস্টিটিউটের কাছে আছে, কোম্পানি বলবো না। একটা নাবার্ড আর একটা হচ্ছে যে জিআইসি। নাবার্ড হচ্ছে কি একটা এগ্রিকালচারাল মানে কি লোন দেয় এরকম মানে বড় একটা ইনস্টিটিউট। হ্যাঁ, আমরা এর আগে পড়েওছি যে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে, তাছাড়া আদার্স চ্যাপ্টারেও আমরা 2-1 জায়গাতে নাবার্ডকে কিন্তু সামনে আসতে দেখেছি। ও হ্যাঁ, কোথায় আসতে দেখেছি বলছি আমি, যে মানে তোমার এগ্রিকালচারাল লোন বা এগ্রিকালচারাল ক্রেডিটে যে হয় সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই নাবার্ড মানে কি যে খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি রাখছে। ঠিক আছে, এবার আসি আমরা জিআইসি মানে তো আমরা একটু আগের ক্লাসে করেইছি যে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো নাবার্ডের হচ্ছে 30% শেয়ার আছে আর জিআইসির কাছে 35% শেয়ার আছে। ঠিক আছে, তারপরে মেজর শেয়ার কিন্তু এই দুটো কোম্পানির কাছে আছে। কি বললাম আমি, বললাম আমরা এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, যে এটা ক্রপ ইন্স্যুরেন্স করায়। তারপর হচ্ছে যে 1999 সালের ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিমকে এক্সিকিউট করে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে এক্সিকিউট করে। তারপর হচ্ছে যে নাবার্ডের আর হচ্ছে জিআইসির শেয়ার সবচেয়ে বেশি। ঠিক আছে, এবার আসি আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা DICGC। এটা মানে তুমি ব্যাংকে যে ডিপোজিট করছো, কোনো বেসরকারি ব্যাংক হোক সরকারি হোক না কেন, বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কোনো ব্যাংকে হোক না কেন, তুমি তো ডিপোজিট করছো। এবার ব্যাংক যদি চম্পট দেয় তখন কী হবে, বা কোনো কারণে ফেলিয়ার হয়ে গেলো, ব্যাংক ফেলিয়ার হয়ে গেলো, তখন কি পয়সাটা দেবে? তখনও কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। তো তুমি যে ব্যাংকে ডিপোজিট করছো সেখানেও কিন্তু ইন্স্যুরেন্স করা থাকে। তুমি যদি ইন্স্যুরেন্স করাও বেশি মোটা অঙ্কের করো তাহলে তুমি বেশি পয়সা পাবে। তো এটা ব্যাংকের সাথে হয়তো কথা বলতে হয়। আমি জানি না সঠিক যে আদৌ কি ইন্স্যুরেন্স কি একটা লিমিটেড অ্যামাউন্টের উপরে হয়, নাকি আরও বেশি করতে পারবে, তোমার ইচ্ছা মতো করতে পারবে, বা বড় অ্যামাউন্টের করতে পারবে। আপনি একবার একটু চেক করে নিও। ঠিক আছে, তো এটা আসে মানে 1978 সালে, যেটা কিনা যে দুটো কোম্পানির মার্জারের ফলে, দুটো কোম্পানিকে একজোট করার ফলে ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, এই দুটো কোম্পানির হচ্ছে কি মার্জের ফলে এই ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনটা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা ইন্স্যুরেন্স রিফর্ম। কি রিফর্ম মানে হয়েছিল প্রিভিয়াসলি। 1990 সালে কিন্তু রিফর্ম হয়
ইন্স্যুরেন্স কর্পোরেশন কমিটি বসে, সেটা হচ্ছে চেয়ারম্যান আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ আর.এন. মালহোত্রা। মানে আর.এন. মালহোত্রা এর চেয়ারম্যানশিপে ইন্স্যুরেন্স রিফর্ম কমিটি বসে 1990 সালে, ঠিক আছে। তো চলো এবার দেখি কমিটি কি রিপোর্ট দেয়, যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি বানাও, যাতে কিনা ইন্স্যুরেন্স করে অনেকগুলো প্রাইভেট কোম্পানি থাকে, তারপর ইন্ডিয়ান বা পিপিপি মডেলের, মানে পিপিপি মডেল বলবো না, এটা তো ইনভেস্টমেন্ট মডেল, তো আমি পিপিপি বলবো না, আমি বলবো যে পিএসইউ টাইপের যেগুলো হয় না ইন্স্যুরেন্স কোম্পানি, তো সেগুলোর হচ্ছে যে একটা সমস্ত কিছু ইন্স্যুরেন্স কোম্পানিকে যাতে রেগুলেট করতে পারে এরকম একটা অথরিটি বা বোর্ড বানাও, যেটা কিনা রেগুলেটরি অথরিটি হিসেবে মানে পরিচিত থাকবে, ঠিক আছে। এবং পরবর্তীতে কিন্তু বসেও ছিল, সেটা কি, যে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি বা IRDA 1999 সালে আসছিল। 1999 সালে আসে IRDA বা ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে। সেকেন্ডলি, গভর্নমেন্ট শেয়ারটাকে কমাও, যাতে কিনা প্রাইভেট বডি এখানে এন্টার করতে পারে। তুমি রেগুলেটরি বডি বানাও, তুমি রেগুলেটরি করো সেগুলোকে, হ্যাঁ। এবার প্রাইভেট কোম্পানিকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দাও, আরও বেশি যাতে ঢুকতে পারে, হ্যাঁ, যাতে আরও 2-4টে মানুষ টাকা কামাতে পারে। থার্ডলি, জিআইসি থেকে না ওই 4টা সাবসিডিয়ারিকে আলাদা করে দাও। এটা 1990 সালে হয়েছিল, আর আমরা আগের ক্লাসে কিন্তু করেছি জিআইসি থেকে কিন্তু পরবর্তীতে দেখলাম 4টা যে সাবসিডিয়ারি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেন আরও বেশি হয়, এই জন্য যে আরও বেশি ওপেন করে দাও ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য, এবং সেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেন যে কোনো একটা ইন্ডিয়ান কোম্পানির আন্ডারে থেকে করে, সে যেন প্রাইভেট ডিরেক্টলি ইন্ডিপেন্ডেন্ট না হয়। ইন্স্যুরেন্স কোম্পানি খুলতে আসছে, পয়সা নিয়ে চলে গেল, এরকম হতে পারে, ঠিকই না। তারপর ডিসেন্ট্রালাইজড করে দাও। ডিসেন্ট্রালাইজড মানে যে এলআইসিটা হচ্ছে কি ইউনিয়ন লিস্টে থাকার জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর বাড়াবাড়ন্ত হয়ে গেছে, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, তাহলে প্রাইভেট কোম্পানির হাতে যদি দেওয়া যায় কিছুটা, তাহলে সেখানে যদি আরও বেশি ইমপ্রুভ হয়, ক্ষতি কি? এটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে। এই ছিল ইন্স্যুরেন্স রিফর্ম। তাহলে কী কী বললাম আমরা? AICIL, হ্যাঁ, তারপর যে DICGC, ঠিক আছে। এবার বলবো আমরা ইমার্জিং ট্রেন্ড, নতুন মানে কি প্রচুর মানে এনবিএফসি আসতেছে, যারা কিনা ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে কাজ করে যাচ্ছে, প্রাইভেট প্লেয়াররাও আসছে প্রচুর, তারপর নতুন টেকনোলজি নিয়েও চলে আসছে, এটা একটা ভালো দিক, ইমার্জিং ট্রেন্ড হচ্ছে, তাই না। এবার ফেভারেবল পলিসি, যে কখনো ট্যাক্স এক্সেম্পট করো। অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে কিন্তু যে এক্সাম্পট পলিসি চলে, মানে কি ট্যাক্স এক্সাম্পট করো, তো যাতে কিনা আরও মানুষ বেশি করে ইন্স্যুরেন্স করে, ঠিক আছে, আরও বেশি সোশ্যাল বুস্ট হয়, সোশ্যাল ডেভেলপমেন্ট বুস্ট পায়, ঠিক আছে। তারপর হেলথ ইন্স্যুরেন্স এবং সিনিয়র সিটিজেনদের ইন্স্যুরেন্সের সময় যেন ট্যাক্সটা যেন না নেওয়া হয়, একেবারেই না নেওয়া হয়, হ্যাঁ। আর অন্যান্য মানে কি ইন্স্যুরেন্সে একেবারেই ট্যাক্স কমিয়ে দেওয়া হয় যেন, ঠিক আছে। এই ছিল আজকের টপিক, যে ইন্স্যুরেন্স নিয়ে বিভিন্ন ইনফরমেশন, মানে নতুন ইন্স্যুরেন্স কোম্পানি, 2 রকমের ইন্স্যুরেন্স কোম্পানি পড়লাম, ইন্স্যুরেন্স রিফর্ম পড়লাম, ইমার্জিং ট্রেন্ড কী পড়লাম আমরা, তারপর ফেভারেবল মেজার কী নেওয়া যেতে পারে, পলিসি মানে ফেভারেবল পলিসি মেজার কী নেওয়া যেতে পারে, সেই সব নিয়ে আমরা পড়াশোনা করলাম। নেক্সট ক্লাসে পড়বো ইন্স্যুরেন্স মানে গভর্নমেন্ট নিজের থেকে কী কী ইন্স্যুরেন্সের স্কিম মার্কেটে লঞ্চ করেছে, সেসব নিয়ে পড়বো। তো সঙ্গে থেকো নেক্সট ক্লাসের জন্য। তো নেক্সট ক্লাসে আমরা ইন্স্যুরেন্সের টপিকটা শেষ করতে যাব এবং নতুন টপিক আমরা শুরু করব। ওকে, বাই।